বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে একদম শূন্যের কোঠায় ঠেলে দিতে বিএনপি জামাত একমত হয়েছে। এই যে সংসদে যা দেখলেন, নানান কিছুতে বিএনপি জামাত ঐক্যমতের ভিত্তিতে করেছে। পর্দার অন্তরালে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাকে নতুন করে আমরা চিনতে পেরেছি। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না, যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে। দর্শক, ব্রেকিং নিউজ। যে ইতিহাস সৃষ্টি করল জামায়াতের আমির, আর এবার পদত্যাগ করতে বাধ্য রাষ্ট্রপতি চুপ্পো। দর্শক, এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিরাট সুখবরের মহেন্দ্রক্ষণে বাংলাদেশ। সংসদ শুরু হওয়ার সাথে সাথে বিএনপি জামাত যথেষ্ট ঐক্যমত হয়ে গিয়েছে এবং অনেক কাছাকাছি এসেছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ অনেক কিছু হবে, 100% না হলেও অধিকাংশ হবে, মোর দেন 90% ইমপ্লিমেন্ট হবে এবং বিএনপি একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাবে, কিন্তু জামাতের যে দাবি বা এনসিপির যে দাবি এটা পূরণ হবে এবং যথেষ্ট কাছাকাছি এসেছে। এবং আপনারা যতটুকু বিরোধিতা যা দেখছেন, কিন্তু আমি দেখছি ভিন্ন কিছু। বিএনপি জামাত ঐক্য আর ঐক্য। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে বিএনপি জামাতের মধ্যে এই ঐক্য আরো বেশ কিছুদিন দরকার। চূড়ান্তভাবে এটা থাকবে না, বিএনপি জামাত ফাটাফাটি শুরু হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে একদম শূন্যের কোঠায় ঠেলে দিতে বিএনপি জামাত একমত হয়েছে। এই যে সংসদে যা দেখলেন, নানান কিছুতে বিএনপি জামাত ঐক্যমতের ভিত্তিতে করেছে। পর্দার অন্তরালে আজকে সংসদে যা হবে, জামাত কি করবে, বিএনপি কি করবে, তার প্রেক্ষিতে বিএনপি কি করবে, জামাত কি করবে, এগুলো সব আগে ভাগে ঐক্যমত অনেক কিছু। এই ঐক্যমতটা গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্ট, ভালো। এখন অনেকে এটাকে বলবেন তাহলে গৃহপালিত বিরোধী দল। না, ফেসিবাদের পতনের পর ফেসিবাদকে একদম কবর দিতে এই ঐক্যমত দরকার আছে এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে এই বিএনপি জামাতের মধ্যে যে কন্ট্রাক্ট চলছে এটা প্রয়োজন আছে। যে বিরোধী দলের আচরণ মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা, সরকার দল মানে বিরোধী দলকে ইরিটেট করো, ডিস্টার্ব করো, না। এখানে একটা কার্যকর সম্পর্ক বিটুইন পার্টি ইন পাওয়ার অ্যান্ড দি পার্টি অপোজিশন, এটা দরকার। এই জন্য যে সমঝোতার ভিত্তিতে জামাত বিএনপি চলছে, সংসদের প্রথম দিন পার করলো, এটা প্রয়োজন রয়েছে। এখন প্রথম দিনে জামাত বিএনপির মধ্যে সমঝোতা দৃশ্যমান হওয়ার ফলে আমার কাছে মনে হয়েছে সামনে আরো ভালো কিছু হবে। জুলাই সনদের হয়তো বা ওই বিএনপির অল্প কয়েকটা নোট অফ ডিসেন্ট বাদে বাকি সবকিছু হবে, তবে 180 দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু 180 দিন সময় আছে। তবে একদম সাথে সাথে প্রথম দিনে বিএনপি সবকিছু করে ফেলবে তা না, বৃহত্তর সমঝোতা এখনো আছে। তবে একটা লেভেলের পর সমঝোতা থাকবে না, এটাও রিয়ালিটি। যেমন বিএনপি জামাত জোট ছিল দীর্ঘদিন, একটা পরিস্থিতির পর সেই জোট আর থাকেনি। এখন আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না, আওয়ামী লীগের রাজনীতি যখন, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট যখন একদম অকার্যকর হয়ে যাবে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে আওয়ামী লীগ একদম শূন্যের কোঠায় চলে যাবে, যেটা অলরেডি গিয়েছে। যেমন সংসদ শুরু হলো, আওয়ামী লীগ শব্দটা একবার উচ্চারণ হলো না, শেখ মুজিব শব্দটা একবার উচ্চারিত হয়েছে, তাও মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের ছবি নাই, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং শেখ মুজিবের পক্ষে কথা বলার মতো একটা পার্সন নাই। মানে এরকম পরিস্থিতি তো আসেনি। তো এইভাবে, এবং 7 মার্চ নাই, 15ই আগস্ট নাই, কিচ্ছু নাই। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ইতিহাসে ওইভাবে আওয়ামী লীগ নাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যখন দেখা যাবে যে না, আওয়ামী লীগ একদম আউট হয়ে গেছে, তারপরে হয়তোবা আপনারা দেখবেন যে বিএনপি জামাত আবার একে অপরের সাথে কিছুটা সংঘাতে লিপ্ত হয়েছে। হ্যাঁ, এটা অনিবার্য হোক, কিন্তু যতটুকু ঐক্যমতের ভিত্তিতে তারা চলছে, এটা ডেফিনেটলি বিরাট সুখবর এবং আমাদেরকে হাজারবার শুকরিয়া করতে হয় যে না, বাংলাদেশটা নতুন বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন হচ্ছে, বিরোধিতার খাতিরে বিরোধিতা বন্ধ হচ্ছে। আমি বলছি না যে সবকিছু আপ টু দি মার্ক, স্ট্যান্ডার্ড সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, না, সময় লাগবে, কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সংসদ আপনারা দেখছেন। এবার আপনাদেরকে বুঝাবো যে বিএনপি জামাত একে অপরের উপর খুশি। এই যে সংসদে যেটা হলো, বিএনপি জামাতের উপর খুশি, জামাত বিএনপির উপর খুশি, সবাই খুশি। খুশি না শুধু আওয়ামী লীগ। এই যে বিএনপি জামাত একসাথে খুশি হতে পারলে আওয়ামী লীগ শাহবাগীরা একদম অখুশি হয়, এটাই নতুন বাংলাদেশ। সেটা হয়েছে। দেখেন, সরকার দলীয় চিফ হুইপ তিনি জামাত ইসলামের শহীদ নেতাদের নাম স্মরণ করছেন, যে মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ, এবং পাশ থেকে আইনমন্ত্রী নামগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদের নামের জন্য শোক প্রস্তাব উত্থাপন করার জন্য প্রস্তাব করছেন সরকার দলীয় চিফ হুইপ। এবং এই যে দৃশ্যটা, এটা দ্বারা কি বোঝা যায় যে একে অপরের প্রতি প্লেসড, এই যে জামাতকে যে রেসপেক্টটা দিল। এবং আমি আরো আশ্চর্য, দেখেন এখানে আরেকটা মহা ঐক্যের ঘটনা ঘটে গেছে। আপনারা খেয়াল করেছেন, এই যে শুধু সাবেক এমপি না, যারা সাবেক
এমপি বা মন্ত্রী কিছু না, জাস্ট জামাত নেতা, তাদেরকে যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। যেমন কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, তাদের কথাও বারবার উচ্চারিত হয়েছে এবং তাদের নাম, জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে লিস্টেড থাকবে। এটা হয়েছে। এবং বিএনপির কেউ, ওই যে কোথায় ফজু পাগলা, কোথায় দেখেছেন ফজু পাগলাকে বাধা দিতে? তো কেন ফজু পাগলা সহ আরো এই যে মেজর হাফিজ মাননীয় স্পিকার, তিনিও তো একজন জামাত বিদ্বেষী মুক্তিযোদ্ধা ছিলেন, তিনিও কিন্তু চুপচাপ। তিনি জামাতের সেই রাজাকার বা কথিত যুদ্ধাপরাধ নেতাদের নাম লিস্ট করলেন শ্রদ্ধার সাথে, এবং আরেক জীবন্ত রাজাকার এবং জীবন্ত যুদ্ধাপরাধী, ওদের ভাষায় আমি মজা করে বলছি, এটা ওদেরকে কটাক্ষ করে যেন বলছি, তোরা বল রাজাকার, তোরা বল যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, কিন্তু খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাননীয় স্পিকার সেই রাজাকার, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী এটিএম আজহারুল ইসলামকে মাননীয় সংসদ সদস্য বলে বারবার সম্বোধন করেন। কেমন লাগে? বীর মুক্তিযোদ্ধা রাজাকারকে মাননীয় মাননীয় বলে ফেনা তুলেন, কেমন লাগে? মজা না? হ্যাঁ, এটাই একটা নতুন বাংলাদেশ। এবং বিএনপির কোনো আপত্তি নাই। কিন্তু আরেকটা বিষয় আছে, যেমন বিএনপির কেউ এদেশের ইসলামী আন্দোলনের রাহবার, জামাত ইসলামীর আধ্যাত্মিক নেতা, আজকে যারা জামাতের এমপি, সবার বস ওস্তাজ অধ্যাপক গোলাম আজম খালেদা জিয়া, যাকে অসম্ভব শ্রদ্ধা করতেন, সেই অধ্যাপক গোলাম আজমের নাম বিএনপির কেউ শোক প্রস্তাবে রাখেনি, জামাতের কেউ ভুলে উচ্চারণ করেনি সচেতন ভাবে। এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়েছে, বিএনপি জামাত সমঝোতার ভিত্তিতে হয়েছে। বিএনপি বলেছে যে জামাত নেতাদের নাম আপনারা বলবেন, স্মরণ করবেন, কোনো সমস্যা নেই, আমরা কিছুই বলবো না, কিন্তু প্লিজ অধ্যাপক গোলাম আজমের নামটা বললেন না। আপনারা তাকে শ্রদ্ধা করেন, আমরাও করতাম, খালেদা জিয়া অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, জিয়াউর রহমানেরও প্রিয় ছিলেন, সব ঠিক আছে, কিন্তু তারপর অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে আওয়ামী লীগ যেন ফাও কোনো বিষয় নিয়ে চিল্লাচিল্লি না করতে পারে, এই জন্য গোলাম আজমের নামটা প্লিজ একটু অ্যাভয়েড করবেন। বিএনপি এই প্রস্তাব দিয়েছে জামাতকে, জামাত এই প্রস্তাব মেনে নিয়েছে। এর মানে এই যে দেখেন, আজকে অনেক কিছুই সমঝোতার ভিত্তিতে হয়েছে। এমনকি ভেরি ইন্টারেস্টিং, চুপ্পুকে দিয়ে তারেক রহমান তার মনের কথা বলাবেন, তারপরে টেবিল চাপড়াবেন, তারপরে সেই চুপ্পুকে আচ্ছা মতো অপমান করবে জামাত এনসিবি। জুতা চুপ্পুর দুই গালে জুতা মারো, তালে তালে গেট আউট চুপ্পু, জুলাই গাদ্দার, নানান কিছু বলে যত প্রকার অপমান করা যায়। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতি এভাবে অপমানিত হয়েছেন সংসদে, এরকম কোনো ইতিহাস নাই। এটাও বিএনপির মেটিকুলাস ডিজাইন, যে আমরা ওর মাধ্যমে বক্তব্য দেওয়াবো এবং আমাদের মতো করে ওকে নাকে খত দেওয়াবো, এবং আপনারা অপমানও করবেন, দুইটাই করেন। যার ফলে জামাত যে ওয়াকআউট করেছে, এতে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির এমপিরা খুশি, এবং এই ওয়াকআউটে তারেক রহমানের পূর্ব সম্মতি ছিল বলে আমাদের বিশ্লেষণ। তো অসাধারণ ঘটনা ঘটেছে। তো এগুলোর একটা আউটকাম হচ্ছে সামনে জামাত বিএনপি সমঝোতার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে অনেক কিছু করতে পারবে, বাট একটু টাইম লাগবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তেজনা সৃষ্টি করে হলো এটা করবে বলে আমার ধারণা। আপনারা নিশ্চয় বহুল প্রতীক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম সংসদ অধিবেশন উপভোগ করেছেন। প্রকৃতপক্ষে প্রথম সংসদ অধিবেশনের একটা টার্নিং মুভমেন্ট ছিল। নিরস থাকলেও হঠাৎ করে একটা সময় সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে, এবং দীর্ঘ 17 বছর পরে আমরা একটা প্রাণবন্ত সংসদ আজ দেখতে পেয়েছি। এই সংসদ অধিবেশনের মধ্য দিয়ে আমাদের কাছে বিরোধী দলীয় নেতা যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাকে নতুন করে আমরা চিনতে পেরেছি। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। তিনি শুধু নরম নরম নরম, তিনি কখনো গরম দিতে জানেন না। কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, যথারীতি সংসদ অধিবেশনে সভাপতি হিসেবে যখন খন্দকার মোশাররফ হোসেনকে নিযুক্ত করা হয় প্রথম অধিবেশনে, তখন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে অভিনন্দন জানান সরকারি দলকে, এবং জনাব তারেক রহমানকেও ধন্যবাদ জানান। সেই সাথে তারা একটু আশাবাদ ব্যক্ত করেন যে একটু যদি বিরোধী দলের সাথে এই বিষয়ে আলাপ করা হতো, তাহলে এটি আরো প্রাণবন্ত হতো, আরো ভালো হতো। বিরোধী দল তখন আরো সন্তুষ্টি চিত্তে এটাকে গ্রহণ করতো এবং সমর্থন জানাতো। এখনো তারা সমর্থন জানাচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা। এরপরে জামাত আমির কিছুটা বক্তব্য দেন, তারপরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে। এটি অপ্রত্যাশিত ছিল না, প্রত্যাশিতই ছিল। কারণ যখনই বিএনপি বিদ্যমান সংবিধানের ভিতরে থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে, যেটি আসলে নিয়ম যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে পরবর্তী কার্যক্রম শুরু হয়, তো সেই নিয়ম রক্ষা তারা করতে গেছে বিএনপি, যেহেতু তারা সংবিধানের ভিতরে আছে। এখন বিএনপি কেন এই সংবিধান করছে, এরও একটা কারণ আছে, অজানা তো আর কিছুই থাকে না, সেটিও আমি আপনাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো
যে বিএনপি হঠাৎ কেন এই সংবিধানের প্রেমে পড়ে গেল। একজন মানুষ কখন অসল মালের প্রেমে পড়ে যায়? অসল মাল বুঝতে পেরেছেন তো? আপনারা মনে করেন গ্রামের একটা একেবারে কুচ্ছিরি, চেহারা ভালো না, এরকম একটা মেয়ের প্রেমে পড়ে যায় বা বিয়ে করে তাকে, কখন? একটা খুব সুন্দর সুশ্রী বা বড় চাকরিওয়ালা ছেলে কখন করে? সাধারণত আমাদের সমাজে যেটা হয়। অন্যভাবে নিয়ে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন ওই মেয়েটার, ওই কুচ্ছিরি বা ওই কালো মেয়েটির যখন চেহারায় তিনি ভালো নয় কিন্তু ধন সম্পদে তিনি অনেক ঊর্ধ্বে, তখন অনেক লোভী মানুষ যাদের দীর্ঘ প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে অপরের টাকা নিয়ে তিনি কিভাবে অপরের ধনে পোদ্দারি করবেন, এই ধরনের ইচ্ছা যাদের থাকে তারা কিন্তু ওই মেয়ের প্রেমে পড়ে যায়। অথবা কখনো কখনো আপনারা দেখেছেন যে কোনো বিধবা নারী, প্রচুর ধন সম্পদ তার, হঠাৎ কোনো ইয়াং ছেলে, আইবুড়া ছেলে, তিনি ওই বৃদ্ধাকে বিয়ে করেন। কারণ কি? কারণ তার কাছে কিছু মধু আছে, সেই মধু পাওয়ার লোভে সেখানে তারা বারবার ছুটে যায়। তো বিএনপিরও এরকম একটা মধু তারা পেয়েছে, আমি সেটা প্রমাণ সহ দেখাচ্ছি। তার আগে যেটি বলে নিব সেটি জামাত আমির পরে যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যদের নিয়ে একেবারে বারুদের মতো জ্বলে উঠলেন। দেখুন ভিডিওটি, মজা পাবেন। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এখানে কি আমরা এই দীর্ঘ 1.5 বছর ধরে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত বা আজ পর্যন্ত, এই 12 মার্চ যেদিন সংসদের প্রথম অধিবেশনটা বসলো, এর আগ পর্যন্ত কেউ কখনো কল্পনা করেছে যে এটি আমাদের শুভ্র দাদু শফিকুর রহমান এই ধরনের বারুদ হয়ে উঠতে পারে? তিনি তার সমস্ত সহযাত্রীদের নিয়ে, তার সংসদ সদস্যবৃন্দদেরকে নিয়ে তিনি এইভাবে ওয়াকআউট করতে পারেন বা প্রতিবাদী হয়ে উঠতে পারেন? মনে হচ্ছিল তিনি একেবারে 22-23 বছরের হাসনাতদের সমবয়সী, নাহিদদের সমবয়সী একটি যুবক, সেরকম তিনি টকবক করে জ্বলে উঠলেন। পরে তো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি থামলেন না, তার বক্তব্য চালাতেই থাকলেন। আর ঠিক সেই সময় জামাত আমির তিনি তার সমস্ত সংসদ সদস্যদেরকে নিয়ে, বিরোধী দলীয় সদস্যদেরকে নিয়ে ওয়াকআউট করলেন। এসে তিনি বাইরে এসে সাংবাদিকদের কাছে সেখানেও একটি আগুনঝরা বক্তব্য দিয়েছেন। এবং কি কারণে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে কেন আপনারা অধিবেশন বয়কট করলেন, সেখানে জামাত আমির 3টি বিষয় উল্লেখ করেছেন যে 3টি কারণে মূলত আমরা এই রাষ্ট্রপতির ভাষণকে আমরা বয়কট করেছি। এর ভিতরে নাম্বার 1, তিনি বিগত ফ্যাসিস্ট আমলে নিরীহ ছাত্র জনতার বুকে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার তিনি তার সম্মতিতে তিনি সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই বা কোনো রকম শেখ হাসিনাকে নিবৃত করার চেষ্টা করেন নাই। এবং তিনি এই গণহত্যাকারীর একমাত্র অন্যতম দোষর রাষ্ট্রের অভিভাবক হিসেবে। তাহলে এইখানে তিনি অপরাধী, তার এটা মারাত্মক অপরাধ। এবং পরবর্তীতে তিনি এই হত্যাকাণ্ডের কোনো নিন্দা কিন্তু তিনি জ্ঞাপন করেন নাই। আর নাম্বার 2 হচ্ছে, যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল 5 আগস্টে, আপনাদের মনে আছে, এই 5 আগস্ট বিকেল বেলা রাষ্ট্রপতি কিন্তু এই চুপ্পু একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্র আমার কাছে আছে, আমি সেটিতে সম্মতি জ্ঞাপন করেছি, আমি অনুমোদন করেছি, গ্রহণ করেছি। পরবর্তীতেই কয়েকদিন আগে আপনারা জানেন 2টি পত্রিকার সাথে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ওটি পুরাপুরি অস্বীকার করেছেন এবং তিনি নতুন একটা বয়ান উৎপাদন করার চেষ্টা করেছেন, নতুন একটা বিতর্ক উস্কে দেবার চেষ্টা করেছেন। তাহলে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে মিথ্যাচার প্রকাশ করলেন। কোন এই জাতীয় মানুষ রাষ্ট্রের এই পর্যায়ে থেকে মিথ্যাচার, এমনিতেই তো মিথ্যাচার একেবারে জঘন্য অপরাধ, তারপরে যদি এই জাতীয় ব্যক্তিরা এই ধরনের মিথ্যাচার করে, তিনি তার সমস্ত পদ এবং সবকিছুর নৈতিকতা হারিয়ে ফেলেন তিনি। সুতরাং এই মিথ্যাবাদী একজন মানুষ, তার ভাষণ শোনা কোনো মতো অবস্থায় উচিত হবে না, কাম্য নয়, যার কারণে তারা তার ভাষণ বয়কট করেছে। আর নাম্বার 3 যেটি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়,
এই নির্বাচনটা কিন্তু রাষ্ট্রপতির একটা অর্ডিন্যান্স, তিনি এই অর্ডিন্যান্স জারি করেন কে? রাষ্ট্রপতি। তিনি এই অর্ডিন্যান্স জারি করেছিলেন, তার অর্ডিন্যান্স অনুযায়ী কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয় এবং তিনি এই গণভোট, হ্যাঁ ভোট, না ভোট, এগুলোর সব কিন্তু তিনি অনুমোদন দিয়েছিলেন। যথারীতি নির্বাচন হলো, 70% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, 70%। তাহলে যখন তিনি অনুমোদন দিয়েছেন, তার অন্যতম দায়িত্ব, তিনি তো রাষ্ট্রের অভিভাবক, তার অন্যতম দায়িত্ব ছিল যে সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠিত হবে এই গণভোটের মাধ্যমে, এই নির্বাচন হবার সাথে সাথে তিনি দুইটারই শপথ পড়াবেন। সরকারি দল একটা শপথ নিয়েছে, আরেকটা নেয় নাই, বিরোধী দল দুটিরই নিয়েছে। অথচ এইখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি যে অর্ডিন্যান্স জারি করেছেন, এখানে তার অন্যতম বাধ্যবাধকতা ছিল যে তিনি 30 দিনের ভিতরে একটি অধিবেশন ডাকবেন, কিন্তু এই রাষ্ট্রপতি সেই অধিবেশন ডাকেন নাই। তাহলে এটা তার জন্য মারাত্মক একটা অপরাধ, তিনি প্রচন্ড অপরাধ করেছেন। সুতরাং এই 3টা অপরাধের কারণে এই রাষ্ট্রপতির ভাষণ শোনা এবং ওই সংসদে তার ভাষণ দেবার কোনো অধিকার ছিল না, কিন্তু তিনি দিয়েছেন কি জন্য? কারণ আমাদের বিএনপি, আমাদের সরকারি দল এখন ওই বিধবা নারীর প্রেমে পড়ে গেছে বা ওই কুৎসিত নারীর প্রেমে পড়ে গেছে, কারণ তার কাছে কিছু মধু আছে। কি মধু আছে? মধুটা হচ্ছে এই সংবিধানের বাইরে বিএনপি যেতে চাচ্ছে না, এই কারণে যে এই সংবিধানের ভিতরে থাকলেই শেখ হাসিনার মতো 17 বছর তিনি ক্ষমতায় থাকতে পারবেন, এবং তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এবং শুরু হয়ে গেছে। কিভাবে শুরু হয়েছে শুনুন জয়নুল আবেদিন ফারুকের কথা। জয়নুল আবেদিন ফারুক কয়েকদিন আগে প্রেস ক্লাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জীবন এবং কর্মের উপরে একটা ভাষণ দিতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে তিনি সেখানে বলেছেন তারেক রহমান 2026 থেকে 31, 2031 থেকে 2037, 2037 থেকে 2042 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। দেখুন, এটাই তাদের খায়েশ, এই জায়গায় মধু। এই সংবিধানের ভিতরে থাকলে তাদের 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা একেবারে খুব পানির মতো ইজি হয়ে যায়। আর সংবিধানের বাইরে গেলে এই বিদ্যমান কাঠামোর ভিতরে যে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট যেটা বলছে, এটা হচ্ছে 2বারের বেশি তো তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না। জয়নুল আবেদিন ফারুক যদি বলতেন বিএনপি 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটি কিন্তু মেনে নেওয়া যেত, কারণ থাকতেই পারে বিএনপি যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই সংবিধানে, এই সংস্কার পরিষদে, সেখানে গণভোটে পরিষ্কার করে বলা আছে যে 2বারের বেশি থাকবেন না। অথচ জয়নুল আবেদিন ফারুক তিনি বললেন যে তারেক রহমান 2042 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। শুধু তাই নয়, এই কথা বলেই তিনি থেমে যাননি, তিনি আরেকটা বক্তব্য এই গতকাল দিয়েছে। দেখুন তার বক্তব্যটা শুনুন, তিনি কি বলেছেন। ইন্টেরিয়ার গভর্নমেন্ট আমলে যে ভোট আমি দেখেছি, সেই ভোট যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ওনার অধীনে আবার যে 14তম সংসদ নির্বাচন হবে, জনগণ প্রত্যাশা করবে এমন একটি নির্বাচন ওনার মাধ্যমে উপহার দেওয়া। কারণ উনি পারবে, এই কারণে পারবে, ওনার যে দক্ষতা অর্জন করেছে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ উনিও এই ইন্টেরিয়ার গভর্নমেন্টের মতো ক্ষমতা হস্তান্তরের পর আরেকটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের কি মনে হয় এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।